আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের নাটক আগুন বিজন ভট্টাচার্যের লেখা। তো এই নাটকটি আমি কিন্তু বলতে শুরু করছি। তো এই নাটকটি পঞ্চম দৃশ্য পর্যন্ত রয়েছে। তো একসাথে তো অতগুলো দৃশ্য করা সম্ভব হবে না, তাই জন্য আমি 3টে দৃশ্য প্রথমে বেছে নিয়েছি। তো শুরু করছি আগুন বিজন ভট্টাচার্য। তো উৎসে আসি আমি প্রথমেই। তো 1943 সালের 23শে এপ্রিল অরণি পত্রিকায় বিজন ভট্টাচার্যের প্রথম নাটক আগুন প্রকাশিত হয়। সম্পাদনা করেন সত্যেন্দ্রনাথ মজুমদার। পরবর্তীকালে বহুরূপী পত্রিকায় এই নাটক প্রকাশিত হয়। নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়নি। বর্তমানে বিজন ভট্টাচার্য রচনা সংগ্রহ 1-এ এই নাটকটি সংকলিত হয়েছে। এবার প্রেক্ষাপটে একটু যেতেই হয় আমাকে, কারণ নাটকটা যেভাবে যে তৈরি হয়েছে, তো একটু প্রেক্ষাপটটা আমাকে বলতেই হচ্ছে। তো 1914 থেকে 1918 প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দা দেখা দেয়। এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হতে থাকে। 1942 সালে প্রাকৃতিক দুর্যোগ, সাইক্লোন এবং জলোচ্ছ্বাস এরূপ সংকটকালে কিছু আড়তদার এবং মজুদদার চোরা কারবারি তৈরি হয় বা গজিয়ে ওঠে। ফলে কালোবাজারি মন্বন্তর ও যুদ্ধের ফলে একটা খাদ্য সংকট তৈরি হয় এবং এই খাদ্য সংকটের জন্য মানুষ অসহায় এবং না খেতে পাওয়া মানুষে পরিণত হয়। প্রচণ্ড কষ্ট হয় মানুষের, যে খাবার একটু চাল জোগাড় করার জন্য ভাত হয় না তাদের। তো এই প্রথম দৃশ্য আসছে প্রত্যুষকাল। প্রথম দৃশ্যে নাট্যকার বলেছেন, দৃশ্যায়ন করেছেন প্রত্যুষকাল। অস্পষ্ট আলোয় কিছুই ভালো করে ঠাহর করা যাচ্ছে না। সংসারের টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা। তো সকালবেলা হয়নি, সকালের আলো তখনও ফোটেনি, কিন্তু এই অস্পষ্ট আলোয় কিছু ভালো করে দেখা যাচ্ছে না। সাংসারিক জিনিসপত্রগুলো অল্প অল্প দেখা যাচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশের মাঝখানে দেখা যায় একটা মেটে জ্বালা, মানে একটা অপরিচ্ছন্ন পরিবেশ বলতে অপরিচ্ছন্ন ঘর, সেখানে দেখা যায় একটা মাটির জ্বালা। তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপর দেখা যায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড় এবং ছেঁড়া চট আর অস্পষ্ট একটা পুরনো ছেঁড়া কাঁথা। এবার বাঁশের আলনা বলতে আগেকার দিনে যে পুরনো মাটির বাড়িতে একটা বাঁশ দুদিক দিয়ে বাঁধা থাকতো, তার উপরে তারা জামা কাপড় এবং যা যা প্রয়োজনীয় জিনিস রেখে দিত। তো মেঝের উপর তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। খুব অস্পষ্ট নীল আলো স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে। এরাই হচ্ছে এই নাটকের চরিত্র। তো একটা মোড়ক ডেকে উঠল, তার মানে কি, মোড়ক ডাকা মানেই হচ্ছে ভোর হয়ে গেল। তো একজন একটু নড়ে চড়ে পাশ ফিরল। ঘুমের ঘোরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। মোরগটা আবার ডেকে উঠল, একটু চুপচাপ। দূর গায়ের আজানের শব্দ কানে ভেসে আসছে। তো আজান শব্দের অর্থ হলো ঈশ্বরকে আহ্বান জানানো। তো একটা কাক টানা ঝাপটে ডেকে উঠল, আবার একটু চুপচাপ। মোরগটা আবার ডেকে উঠল। একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো, মনে হলো কে যেন আড়ামোড়াও ভাঙছে। এইবার এই নাটকটার দৃশ্যায়ন তো আমরা দেখলাম। এবার শুরু হচ্ছে নাটক। তো পুরুষ হচ্ছেন নেত্যর বাবা। নেত্য একটা চরিত্র, একটা ছেলের চরিত্র, ইয়াং একটা ছেলের চরিত্র। তো তার বাবাকে পুরুষ এখানে বলা হয়েছে। তো তিনি হাই তুলছেন, হা আড়মোড়া ভাঙছেন। ইস, এইবার উঠতেই হয়, আর শুয়ে থাকলেই ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বুঝেছ তো ঠেলাটা, মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পিছনে। ওদিকে চাল পাতি সেই বেলা 12টা। তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। কুড়নের মা তো দেখলাম কাল শুধু হাতে ফিরে আনলো। এবার উনি বলছেন যে হাই তুলে আড়ামোড়া ভেঙে এবার তার আর শুয়ে থাকা যাবে না কিছুতেই, কারণ যদি শুয়ে থাকে তাহলে কিন্তু লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, আর চাল পেতে পেতে সেই বেলা 12টা বেজে যাবে। আর যদিও কি পাবে এরকম কোনো কনফার্ম হওয়া যাবে না, কারণ চাল পেতেও পারে বা নাও পেতে পারে। তো যদি দেরি করে যায় তাহলে কিন্তু একেবারে শুধু হাতে ফিরে আসতে হবে।
তো একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, এবার শুয়ে শুয়ে লোকটা একটা বিড়ি ধরিয়েছে। অস্পষ্ট আলোয় সেই বিড়ির আগুনের আনাগোনা সুস্পষ্ট। তো যতই অস্পষ্ট আলো হোক, সেই বিড়ির আগুনটা কিন্তু দেখা যাচ্ছে। এই নেত্য, বলি, চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, এদিকে ফর্সা হয়ে আনলো, খেয়াল আছে? উঠে পড়, উঠে পড়, চাল আজ আর পাতি হবে না, নি দেহিস কেন। বলছে যে তিনি নেত্যকে ডাকছেন, তার ছেলেকে ডাকছেন, যে এবার চিৎপাত হয়েছে, আরামে করে ঘুমোচ্ছি, সেদিকে তো সকাল হয়ে এলো, এবার উঠে পড়, নইলে আর চাল পেতে হবে না। আবার একটু চুপচাপ লোকটা পাশ ফিরে শুয়ে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝেড়ে, না, এই রকমভাবে আর সময় নষ্ট করলেই হয়েছে আর কি, পাশে ঘুমন্ত স্ত্রীলোকটির গায়ে ঠেলা মারে। হ্যাঁ দে, ও নেত্তর মা, ওঠ এই বেলা, আর কত ঘুমোবি কদিনই? কলমির শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখিছিস, খপ করে গোছায় নে, ওইগুলো বিক্রি করে শেষ পরে নাইনি গিয়ে চাল কিনবি। যত সকালে যাবি ততই ভালো। নে ওঠ, আর উঠে পড়, আর দেরি করিস নে। কই, উঠলে নে এখনো? তো থাক শুয়ে তোরা, আমি চললাম। তো তিনি তার স্ত্রী নেত্তর মাকে ডাকছেন যে এবারে উঠে পড়ে সে বাজারে কিছু বিক্রি করে, কলমির শাক, দাঁতন কাঠি, এগুলো বিক্রি করে, কলাটলা। তো যাই হোক, যেগুলো বিক্রি করে টাকা পয়সা নিয়ে সে যেন লাইনে গিয়ে ডাল চাল কিনে আনে। যত সকালে যাবে ততই ভালো। আর তা যদি কেউ, নিত্যর মাও উঠতে দেরি করছে দেখে তিনি কিন্তু বললেন যে উঠলি না এখনও, মানে তোরা এখন শুয়ে থাক, আমি তাহলে চললাম। গামছাখানা বার দুয়েক ঝেড়ে কাঁধের ওপর ফেলে লোকটা ব্যস্তভাবে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে বসে নেত্তর মা। নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, নেত্তর মা, নিতাই, নিতু, ও বাবা নেত্য, নে উঠে পড় বাবা এই বেলা। একটা মোরগ ডেকে উঠল দূরে, একটা কুকুর ডাকছে শোনা যায়। নেত্য আড়ামোড়া ভেঙে উঠে বসে। কি হয়েছে এই সকাল বেলায়? আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, কি একটু ঘুমানোর জো নেই, কি এক নাইনির তাল হয়েছে। নেত্তর মা, ঘুমোসক্ষণ বাবা, ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এখন চল, নে উঠে পড় খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটো করে আনে। কলমির শাকগুলোর ওপর নেত্তর মা বার দুয়েক জলের ছিটে দিয়ে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুত পদে বেরিয়ে পড়ে। এবার নেত্তর মা কী করলো না, নেত্তর মা তাড়াতাড়ি করে বাজারের যে জিনিসপত্রগুলো তিনি বিক্রি করেন সেগুলো একটা ঝুড়ির মধ্যে গুছিয়ে নিল, এবং কলমির শাকগুলো ওপরে নেত্তর মা বার দুয়েক জল ছিটে দিয়ে দিল। তারপর ছেলেকে নিয়ে সে খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো। দ্বিতীয় দৃশ্য শুরু হচ্ছে। প্রথম দৃশ্যটা শেষ হতে না হতেই অস্পষ্ট নীল আলোয় ফোকাসটা দ্বিতীয় দৃশ্যের ওপরে এসে পড়ে। একটু ইমাজিন করে নাও, একখানা চালা ঘর, সামনে এক ফালি উঠোন রয়েছে। উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে একজন কৃষাণী, আর বাইরের খোলা জায়গাটায় দাঁড়িয়ে জনৈক কৃষাণ। খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গোটানো, মাথায় গামছা ফেটা বাঁধা, হাতের কাস্তে দিয়ে পিঠ চুল করছে। কৃষাণ বলছে, আর কটা দিন বউ, বুঝলি, তারপর কলে কষ্টে এই চৈতেলির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কত কিছুদিনের মতো নিশ্চিন্দি। কি বলিস? ও মা, তা কথা কইতে কি হচ্ছে তোর? মুখ পানে চাইয়ে শুধু দাঁড়ায় আছিস। একটু হেসেই ঈষৎ হেসে, ওরকম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্ড করিস নে বউ, এই কয়ে দিলাম। বউ দুলে ওঠে। তো এই চৈতালির ফসল বলতে চৈত্র মাসের যে ফসল, সেটা যদি মাচায় তুলে ফেলে তাহলে কিছুদিনের মতো সে নিশ্চিন্ত হবে, সেটা সে বলছে। তো বউ, এই চৈতালির ফসলটা মাচায় তুলব না, থাক, আর বলে কি হবে, মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করব বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই, দেখি আর কটা দিন একটু কষ্ট কর। পেছন ফিরে এগিয়ে আবার ঘুরে দাঁড়ায়। আর দেখ, একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণ আর তিষ্ঠুতে চায় না। তুই আসবি সেই দুটোয়, তারপর রাঁধবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে পেত্তমে দাঁড়াতে পারিস নে। বাইরে একটা গরু হামলে উঠল। কৃষাণ গরুকে লক্ষ্য করে বলে, আরে যাই, মাঠে যাবার জন্যে একেবারে পাগল হয়ে উঠেছ এর মধ্যে।
বইয়ের প্রতি। তা ওই কথা বুঝলি, কেষ্টর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনির একেবারে সে পেত্থমে দাঁড়াবি। একটু হেসে ফের আবার ওই রকম করে তাকাচ্ছিস মুখ পানে। আচ্ছা প্রস্থান। তো এখানেই বলছে যে কৃষাণীকে বলছে যে যেন সে কেষ্টর মার সঙ্গে গিয়ে একেবারে তাড়াতাড়ি গিয়ে লাইনের যেন প্রথমে দাঁড়ায়, নইলে কিন্তু সে আবার চাল পাবে না এবং ফিরে এসে দেরি হবে, প্রচণ্ড দেরি হবে আসতে। এবার মাঠের থেকে যখন কৃষাণ ফিরে আসবে তখন এসে তার তো প্রচণ্ড খিদে পেয়ে যায়, সে এসে তাকে অনেকটা ওয়েট করতে হবে, তারপর সে রাঁধবে, তারপরে খাবে, তার জন্য তাকে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসতে বলছে। এরপরে তৃতীয় দৃশ্য। দৃশ্যান্তর হতেই নীল আলোর ফোকাসটা শর্ট করে ঘুরে সরে গিয়ে অন্য দৃশ্যের উপর গিয়ে পড়ে। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার ওপর উবু হয়ে বসে আছে কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা। ঘরের ভিতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। সতীশ বারান্দার উপর বসে আপন মনে বিড়ি টেনে চলেছে। খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর। বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, তারপর মাথার চুলের মধ্যে হাত গুঁজে বসল। একটু পরে ঘাড় বেঁকিয়ে তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে সতীশ, আরে এ ফুলকি, ফুলকি উঠলে? বাপরে ঘুম! যেমনি মা তার তেমনি বেটি, কুম্ভকর্ণ আর কাকে বলে? সেই সাঁঝের বেলায় শুয়েছিস বিছানায়, একটু কাশে। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে, আরে জুড়ন উঠেছিস? বাড়ি থেকে উত্তর আসে, আরে বল না বে, তাকে যাচ্ছিস নাকি কাজে? জুড়ন, আরে হাঁ রে, তুই তুই কারখানায় যাচ্ছিস না? সতীশ, আরে কারখানায় যাব না তো যাব কোন চুলোয়, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। মুশকিলটা? জুড়ন বলছে, মুশকিলটা সে কি হলো? সতীশ, সে কি বলবো মুশকিলের কথা? তোর কি, একলা মানুষ, খাচ্ছিস দাচ্ছিস, ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। সালা এই চাল ডালের কি উপায় করি বলতো? জোরন, কেন রে, সে লাইনে দিচ্ছে না? সতীশ, আরে দুধ তোর নিকুচি করলো তোর লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদেরিক কর্জ নিয়ে এসে তো পিত্তি রক্ষে করি। এখন সকাল বেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। সালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে? যেমন হয়েছে সালা কোম্পানি, 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, সালা কি করতে ইচ্ছে করে বলতো? জোরন, তুই বুঝি কোম্পানির ওপর ভরসা করে আছিস, তাহলেই সে হয়েছে। সতীশ, কেন বলতো? তুই কি বলছিস কি? কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? সালা কারবারে ঘেন্না ধরিয়ে দিলে হঠাৎ উত্তেজিত হয়ে। হে ফুলকি, আরে নিকুচি করলো রে তোর ঘুমের। বলি তোদের ঘুমের জন্য কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সেই কবে থেকে ডাকছি, বলছি কি আছে দুটো খেয়ে বেরিয়ে পড়ি, যে ঠেলতে হবে তো আবার ঘানি সারা দিদমান। ফুঁসে ওঠে ওর বউ ক্ষীরি। তো সতীশ বলছে যে যা কিছু আছে একটুখানি দিয়ে দে, আমি খেয়ে বেরিয়ে পড়ি, কারণ আবার তো গিয়ে সারাটা দিন ঘানি ঠেলতে হবে। তো এবার সতীশের বইয়ের নাম হচ্ছে ক্ষীরি, তিনি কিন্তু খুব রেগে গিয়েছেন। এবার তিনি কি বলছেন? ক্ষীরি বলছে, ঠেলতে হবে তো মেয়ে মানুষ কি করবে শুনি? নিজে হাতে করে আনলে তো কাল 1.5 পো চাল কর্জ করে, তার ভিতরে 1 পো চালের ভাত তো নিজেই খেলে। এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগাড় কোত্থেকে বলো তো? খামোখা চেঁচাচ্ছ ভোরবেলা? ও, সতীশ বলছে, ও খামোখা চেঁচাচ্ছি দেখলি তুই,
তোর খিরি আজকাল বড় টাকটাকারি কথা হয়েছে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। খিরি উত্তেজিত হয়ে, কি বাকি রেখেছ? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখেই রেখেছ, আবার লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই প্রথম দেখলাম, দেখে এসোগে কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। সতীশ, দেখ মুখ সামলে কথা বলিস খিরি, এই বলে দিলাম, নইলে লাথি মারল। খিরি আর্তনাদ করে উঠল, ওরে বাপরে, গেলাম গো, মেরে ফেললো গো। ফুলকিও কেঁদে ওঠে। সতীশ, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব হরামজাদি। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে। যা মর্গে যা। ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের উপর গামছা পেলে সতীশের বেগে প্রস্থান। তো এই ছিল তৃতীয় দৃশ্য করলাম। পরের ভিডিওতে আমি পুরোপুরি চতুর্থ দৃশ্য এবং পঞ্চম দৃশ্য বোঝাবো তোমাদের। তো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো প্লিজ।